প্রাক-কথন প্রিফেস এই বইটি মূলত আয় এবং জীবনযাত্রার মানের মধ্যে বিদ্যমান বিশাল পার্থক্য নিয়ে যা বিশ্বের ধনী দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং জার্মানি এবং দরিদ্র দেশগুলো যেমন সাব-সাহারান আফ্রিকা, মধ্য আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদ্যমান। এই প্রাককথনটি লেখার সময়ে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য অঞ্চল ব্যাপক আলোড়নে কেঁপে উঠেছে, যা আরব বসন্ত নামে পরিচিত। এর সূচনা হয় তথাকথিত জ্যাসমিন বিপ্লব দিয়ে, যা ২০১০ সালের ১৭ই ডিসেম্বর এক রাস্তার ফেরিওয়ালা মোহাম্মদ বোয়াজিজির আত্মহত্যা ঘটনা থেকে জনরোষের বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়। মাত্র এক মাসের ব্যবধানে ২০১১ সালের ১৪ই জানুয়ারি ১৯৮৭ সাল থেকে তিউনিসিয়ার শাসক প্রেসিডেন্ট জিন এল আবেদিন বেন আলী পদত্যাগ করেন। তবে বিদ্রোহী আবেগ ততদিনে তিউনিসিয়ার এলিট শাসকদের বিরুদ্ধে আরও তীব্র হয়ে উঠেছে এবং ইতোমধ্যে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক, যিনি প্রায় ৩০ বছর কঠোর শাসন চালিয়েছিলেন, ২০১১ সালের ১১ই ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হন। এই প্রাককথনটি লেখার সময় পর্যন্ত বাহরাইন, লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেনের শাসন ব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত। এই দেশগুলির অসন্তোষের মূল শিকড় তাদের দারিদ্র্যে নিহিত। একজন সাধারণ মিশরীয় নাগরিকের আয় একটি মার্কিন নাগরিকের গড় আয়ের মাত্র ১২% এবং তার প্রত্যাশিত আয়ুও কম, প্রায় ১০ বছর। দেশটির প্রায় ২০% জনগণ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। যদিও এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ, তবুও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে ছোট। যেমন উত্তর কোরিয়া, সিয়েরা লিওন এবং জিম্বাবুয়ের মতো দেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি দারিদ্র্যের মধ্যে দিন কাটায়। মিশর কেন যুক্তরাষ্ট্রের তুলনায় এত গরিব? মিশরীয়দের আরও সমৃদ্ধ হওয়ার পথে কি প্রতিবন্ধকতা কাজ করছে? এই দারিদ্র্য কি চিরস্থায়ী, নাকি তা দূর করা সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে সবচেয়ে স্বাভাবিক উপায় হল মিশরীয়দেরই কি বলছে সেই দিকে নজর দেওয়া। তারা কি সমস্যা দেখে এবং কেন তারা মোবারক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কায়রোর এক বিজ্ঞাপন সংস্থার কর্মী ২৪ বছর বয়সী নোহা হামেদ তাহরির স্কোয়ারে অবস্থানরত অবস্থায় বলেছিলেন, আমরা দুর্নীতি, দমনপীড়ন এবং নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থার শিকার। আমরা এক দুর্নীতিপরায়ণ ব্যবস্থায় বাস করছি, যা অবশ্যই বদলাতে হবে। আরেকজন ২০ বছর বয়সী ওষুধবিদ্যার ছাত্র মোসাব এল শামি বলেছিলেন, আমি আশা করি এই বছরের শেষে আমাদের একটি নির্বাচিত সরকার থাকবে, সর্বজনীন স্বাধীনতা কার্যকর হবে এবং যে দুর্নীতি এই দেশটিকে গ্রাস করেছে তা আমরা বন্ধ করতে পারব। তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীরা একক কণ্ঠে বলেছিল, সরকারের দুর্নীতি, নাগরিক সেবার ব্যর্থতা এবং সমান সুযোগের অভাবের কথা। তারা রাজনৈতিক অধিকারহীনতার ব্যাপারে বিশেষভাবে ক্ষুব্ধ ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক পরিচালক মোহাম্মদ এল বারাদেই ২০১১ সালের ১৩ জানুয়ারি টুইটারে লেখেন, টিউনিসিয়া দমন যোগ সামাজিক ন্যায়বিচারের অভাব এবং শান্তিপূর্ণ পরিবর্তনের পথ রুদ্ধ সমান একটা সময় নির্ধারিত বিস্ফোরক। মিশরীয়রা স্পষ্টভাবেই বুঝতে পেরেছিল যে তাদের অর্থনৈতিক সমস্যার মূল শিকড় রাজনৈতিক। তাদের প্রতিভা, উদ্যম, বুদ্ধিমত্তা আর যা থাকা শিক্ষা ব্যবহার করার সুযোগ তারা পাচ্ছে না, কারণ রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত এবং অকার্যকর। এই রাজনৈতিক কাঠামো একমাত্রিক একটি এলিট শ্রেণীর হাতে কেন্দ্রীভূত, যারা জনগণের ওপর শাসন করে নিজেদের স্বার্থে সমাজকে পরিচালিত করছে। তবে এখানেই তাহরির স্কোয়ারের বিক্ষোভকারীরা প্রচলিত ধারণা থেকে একেবারে আলাদা মতপ্রকাশ করেন। একাডেমিক এবং রাজনৈতিক বিশ্লেষকেরা অনেকেই মনে করেন মিশরের দারিদ্র্যের পেছনে রয়েছে ভৌগোলিক কারণ, যেমন মরুভূমিময় অঞ্চল, অপর্যাপ্ত বৃষ্টিপাত, অনুর্বর মাটি। কেউ কেউ মিশরীয় সংস্কৃতিকে দায় দেন, বলেন তাদের নাকি এমন কর্মচিন্তা বা সংস্কৃতি নেই যা উন্নয়নের পক্ষে সহায়ক, বরং ইসলামী বিশ্বাস নাকি তাদের উন্নতির পথে বাধা। আর অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারকেরা বলেন শাসকেরা কেবল ভুল নীতি নিয়েছে, যদি সঠিক পরামর্শ পেত তাহলে উন্নতি হতো। এদের কাছে মিশর যে দীর্ঘদিন এক গোষ্ঠীভিত্তিক শাসনে থেকেছে তারা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু এই বইয়ের লেখকেরা বলছেন তাহরির স্কোয়ারে সাধারণ মানুষই আসল সত্য ধরেছে। মিশর গরিব,
কারণ দেশটি বহুদিন ধরে একটি সংকীর্ণ এলিট শ্রেণী দ্বারা শাসিত হয়েছে, যারা তাদের স্বার্থে সমাজকে গড়ে উঠেরা করেছে। রাজনৈতিক ক্ষমতা শুধু তাদের হাতেই কেন্দ্রীভূত ছিল এবং তা ব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেছে। যেমন সাবেক প্রেসিডেন্ট মুবারকের কথিত $70 বিলিয়ন সম্পদ। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মিশরীয় জনগণ, এবং তারা সেটা খুব ভালোভাবেই বোঝে। লেখকেরা বলছেন, এই সাধারণ মানুষের ব্যাখ্যাই শুধু মিশরের জন্য নয়, বরং সব দরিদ্র দেশের দারিদ্র্যের মূল কারণ ব্যাখ্যা করে। উত্তর কোরিয়া, সিয়েরা লিওন বা জিম্বাবুয়ের মতো দেশগুলিও গরিব, কারণ সেখানেও একদল এলিট রাজনৈতিক ক্ষমতায় দখল করে রেখেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হয়েছে, কারণ সেখানকার জনগণ এলিটদের উৎখাত করে এমন এক ব্যবস্থা গড়ে তোলে যেখানে রাজনৈতিক অধিকার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সরকার জনগণের কাছে জবাবদিহি হয় এবং বৃহত্তর জনগোষ্ঠী অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে পারে। লেখকেরা দেখাবেন যে আজকের বৈষম্যের কারণ খুঁজতে হলে আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। কেন ব্রিটেন মিশরের চেয়ে ধনী, এর উত্তর লুকিয়ে আছে 1688 সালের ইংল্যান্ডের বিপ্লবে। এই বিপ্লব রাজনৈতিক ব্যবস্থা পাল্টে দেয় এবং এর প্রভাবেই শিল্প বিপ্লব সম্ভব হয়। সেই বিপ্লব মিশরে হয়নি। মিশর 1798 সালে নেপোলিয়নের হাতে ওসমানিয়া সাম্রাজ্যের দখল হারায়, পড়ে পড়ে ব্রিটিশ উপনিবেশিক শাসনে, যাদের উদ্দেশ্য কখনোই মিশরের উন্নয়ন ছিল না। 1952 সালে রাজতন্ত্রের পতন হলেও তা ছিল না 1688 সালের মতো একটি জনবর্তিত বিপ্লব, বরং ক্ষমতায় আছে নতুন একটি এলিট গোষ্ঠী, যারা আগের শাসকদের মতোই জনগণের উন্নয়নে আগ্রসী ছিলেন। তাই কাঠামো পাল্টেনি, মিশর গরিবই থেকে গেছে। এই বইয়ে বিশ্লেষণ করা হবে এইরকম শাসন কাঠামো কীভাবে বারবার পুনরাবৃত্ত হয় এবং কখন তা ভেঙে যায়, যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে হয়েছে বা ফ্রান্সে হয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান, বোতসোয়ানা এবং ব্রাজিলের ক্ষেত্রে হয়েছে। একটি দরিদ্র দেশে ধনী হবার জন্য মূলত যে রকমের একটি রাজনৈতিক রূপান্তর প্রয়োজন, এই বই তার ওপরই আলোকপাত করবে। তাহরির স্কোয়ারের আরেকজন বিক্ষোভকারী রেদা আহমেদ প্রলি বলেছিলেন, এখন আপনি মুসলিম ও খ্রিস্টানকে একসঙ্গে দেখছেন, বয়স্ক তরুণ একসঙ্গে দেখছেন, সবাই একই জিনিস চাইছে। ইতিহাসে দেখা যায় এমনই একটি সর্বস্তরের সামাজিক ঐক্য সত্যিকারের পরিবর্তনের জন্য অপরিহার্য। কখন এই রূপান্তর ব্যর্থ হয় এবং কখন তা সফল হয়, এই বই সেই পথ খুঁজে দেখবে। আশা করি আপনাদের অডিও গ্রন্থ চ্যানেলটি ভালো লেগেছে। নিচে কমেন্ট করে জানান আপনার মতামত, আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।